আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এবিটিএ টেস্ট পেপারের আজকে সেট নাম্বার 2 দেখো পেজ নাম্বার 13-তে রয়েছে ফিজিক্সের সেট নাম্বার 2 সলভ করব। এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 সেমিস্টার 4। তো চলো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে পড়ি। সেকশন এর প্রথম প্রশ্ন পেজ নাম্বার 14-তে পাবে। দেখো বলেছে যে গোলীয় দর্পণের ফোকাস থেকে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে এক্স ও ওয়াই ধরে লেখচিত্র আঁকলে এটির প্রকৃতি হবে কি হবে, যাই হোক প্রকৃতি কী হবে। দেখো প্রথমত গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি এক্স ওয়াই লেখচিত্র আঁকি তবে এটা অবশ্যই নিউটনের সমীকরণ মেনে কিন্তু আমাদের আঁকতে হবে, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়ালস টু যে আমাদের ছিল না এফ স্কোয়ার, বুঝতে পারলে তো ওই সমীকরণ অনুসারে চলবে। আর এই যে এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার এটা অবশ্যই কিন্তু আমরা বলতে পারি একটা প্যারাবৃত্ত ফর্মেশন করবে, অর্থাৎ একটা হাইপারবোলা ফর্মেশন করবে। আর এই প্যারাবোলাটা কিন্তু সমকক্ষীয় প্যারাবোলা হবে, অর্থাৎ আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে আমরা প্রথমতই দেখো লিখব 1 নম্বর প্রশ্নতে যে নিউটনের যে সমীকরণটা রয়েছে, নিউটনের সমীকরণ অনুযায়ী, হ্যাঁ এটাকে বেস করে কিন্তু আমাদের লিখতে হবে অনুযায়ী এক্স ওয়াই ইকুয়ালস টু কী হবে এফ স্কোয়ার ইজ দ্য আমরা বলতে পারি এফ হলো ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব আমরা বলতে পারি। তো এই সমীকরণটা কিন্তু আমরা বলতে পারি যে অধিবৃত্ত নির্দেশ করে, অর্থাৎ লেখচিত্রটি একটি সমকক্ষীয় কিন্তু পরাবৃত্ত, অধিবৃত্ত নির্দেশ করে কিন্তু এটা সমকক্ষীয় পরাবৃত্তকে নির্দেশ করছে। ওকে, তো আমরা লিখবো সমকক্ষীয় পরাবৃত্ত বাস এটাকে কিন্তু নির্দেশ করবে। তো তারপরে এর অথবা প্রশ্নতে আছে দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে নির্দেশ করবে, মানে আমরা অধিবৃত্ত বলতে পারি কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সমকক্ষীয় পরাবৃত্ত নির্দেশ করবে। এই লেখচিত্রটা হবে, সমীকরণটা যাই হোক লেখচিত্র কিন্তু এটাই হচ্ছে। ওকে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে অথবাতে আছে, অথবার প্রশ্ন তাকে বলেছে প্রমাণ করো যে উত্তল দর্পণ সর্বদা সৎ বস্তুর অসৎ বিম্ব গঠন করে। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো দর্পণের ফোকাস দৈর্ঘ্য যেটা আছে এফ এবং প্রতিবিম্ব যেটা দূরত্ব সেটা হচ্ছে ভি আমরা ধরি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা বস্তু দূরত্ব আছে যেটা ইউ দ্বারা প্রকাশ করি। তো এই যে বিষয়টা এখান থেকে আমরা বলতে পারি কীরকম যে 1/, কী হয় 1/, আমরা বলতে পারি কীরকম যে ভি প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাই না? তো এখান থেকে দেখো 1/v ইকুয়ালস টু কী হয় 1/f মাইনাস 1/u। তো এই যে সমীকরণটা যদি এটা অ্যানালাইসিস করা যায় তাহলে কী হবে বলো তো, ভিটা কি, ভিটা হচ্ছে পজিটিভ মানে ভি হচ্ছে ধনাত্মক, তো লিখতে পারি যে ভি হচ্ছে ধনাত্মক। আচ্ছা ভি যদি ধনাত্মক তাহলে হলে পারে কী হতে পারে, আবার দেখো ভিটা কি, ভিটা হচ্ছে লেস দেন অফ এফ, অর্থাৎ এফ ইজ গ্রেটার দ্যান ভি, ভি এর মানটা কি এফের থেকে ছোটো, তাই তো এই এফের থেকে ছোটো। হ্যাঁ যেহেতু এফ হচ্ছে ধনাত্মক তাই বিম্বটিকে হবে অসৎ এবং দর্পণের পিছনে গঠিত হবে, অর্থাৎ অসৎ হবে আর কি দর্পণের পিছনে গঠিত হবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন। চলো তাহলে আরেকবার বুঝি। তাহলে প্রতিবিম্বটা আমাদের কী কী কন্ডিশন হোল্ড করছে এখানে, তাহলে প্রতিবিম্বটা প্রথমত অসৎ হবে এবং দর্পণের পিছনে কিন্তু সেটা গঠিত হবে। কেন বলো তো, যেহেতু ভিটা কি ধনাত্মক তার জন্য আমরা এই ক্ষেত্রে এফটাকেও ধনাত্মক হিসেবে চিন্তা করতে পারি, আর আমাদের কিন্তু এরকম একটা সমীকরণ আসতে পারে। বাস এই হলো লজিক। অসৎ বিম্ব এবং দর্পণের পিছনে কিন্তু সেক্ষেত্রে ইমেজটা তৈরি হবে। তোমাদের রিফ্লেকশন অফ লাইটের চ্যাপ্টারগুলো কিন্তু আমার করে দেওয়া আছে এবিটিএ কী বলবো ইউটিউবে ডিটেলস অ্যানালাইসিস করে দেওয়া আছে, একদম দেখে নিও। আর তার সাথে সাথে কোয়ান্টাম ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার আমি করিয়েছি, একদম সোজা মনে হবে, ফিজিক্সে স্ট্রং হবে, বেশও ভালো হবে, অবশ্যই দেখে নিও, দেখো প্লে লিস্টও পেয়ে যাবে। এবার আসছি পরের প্রশ্ন 2 নম্বর। একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্র কোণের সমান্তরাল পৃষ্ঠ বিশিষ্ট কাচ ফলকের উপর আপতিত হলে দেখাও যে ফলকটি থেকে নিষ্ক্রান্ত রশ্মির পার্শ্ব সরণের মান হবে কি বলছে যে টি থিটা ইন্টু বলছে μ-1/μ, যেখানে টি সমান্তরাল ফলকের ভেদ এবং মিউ হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক। আচ্ছা এটা আমাদের যথেষ্ট লেভেলের একটা প্রশ্ন। দেখো আমাদের প্রথমে বলবো যে পার্শ্ব সরণের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে ডি কস্ট কী হয় টি ইন্টু সাইন আই মাইনাস আর বাই কস আর। তো এটা আমরা লিখতে পারি যে এটা 2 নম্বর প্রশ্ন। পার্শ্ব সরণ যেটা হয় সেই পার্শ্ব সরণের সূত্র অনুযায়ী কি হয়, যে পার্শ্ব সরণের সূত্র অনুযায়ী যে ডি বলতে কি বলতো, যেটা আমরা ডিস্টেন্সটা পাবো সেটাকে সাইন দিয়ে আমরা লিখবো আর মাইনাস আই, তারপরে কি লিখবো বা আই মাইনাস আর একটা করলেই হলো। তো লিখতে পারি দেখো আই মাইনাস আর ডিভাইডেড বাই লিখবো কীরকম কস অফ আর ইন্টু বলবো কি বলতো টি ইজ দ্য বেদ, আমরা যেটা বেদের কথাটা বলি, বুঝতে পারলে তো। তাহলে লিখবো কস অফ আর এখানে টি বলে একটা বিষয় থাকবে যেটা বেদ আমরা ডিফাইন করি, অর্থাৎ পার্শ্ব সরণ ডি ইকুয়ালস টু টি ইন্টু সাইন আই মাইনাস আর ডিভাইডেড বাই কস আর এখানে হয়ে যাচ্ছে। ওকে ক্লিয়ার তো।
তো এখানে একটা বিষয় কী বলতো, ক্ষুদ্র কোণের ক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্সে করি কিন্তু ত্রিকোণমিতি যখন খুবই ক্ষুদ্র কোণ হবে তখন আমরা কি করতে পারি, তো তখন এই যে সাইন যেটা আছে, যেটা আই মাইনাস আর, এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আই মাইনাস আর ধরা হয়, জাস্ট কোণের মানটাই কিন্তু ধরি। মানে আমরা বলি না যে সাইন থিটা এটা কনভার্স করছে অনলি থিটাতে, বাস এই ল অনুসারে কিন্তু আমরা এটা করতে পারি। এটা একটা পার্ট গেল। অবভিয়াসলি এই যে দেখো কস আর যেটা আছে, কস আর দেখো ক্ষুদ্র কোণ মানে কি, কস প্রায় জিরোর কাছাকাছি ধরতে পারি, যেটার মান কিন্তু আলটিমেটলি 1, যদি এটা ধরা হয় না ডাইরেক্ট কিন্তু এটা ধরা হয়, অর্থাৎ কস অফ 0 আমরা কনসিডার করতে পারি। আর এর মান খুবই ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র বলতে কি লাস্টে আলটিমেটলি 0 ভাবতে পারি, তো এইভাবে আমরা 1 চিন্তা করতে পারি। এই তো গেল বিষয়। এবার আমরা কী করবো বলতে, এবার আমরা স্নেলের যে সূত্রটা আছে সেটা লাগাবো। স্নেলের সূত্রতে কী বলে, চলো লিখে দিই। স্নেলের সূত্র থেকে পাই, হ্যাঁ, সূত্র থেকে কি পেয়েছি যে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর পাই। তো এই যে পার্টটা আছে এটা আমরা লিখতে পারি স্নেলের সূত্র অনুযায়ী। তো এখান থেকে আলটিমেটলি এটাও কিন্তু ক্ষুদ্র কোণ হওয়ার জন্য আই বাই আর ফরমেশন করবে। তো এই হলো আমাদের ক্যালকুলেশন। তো এখান থেকে যদি তুমি চিন্তা করো যে আর এর মানটা কী দাঁড়াচ্ছে, দেখো আর ইকুয়ালস টু আমরা বলতে পারি আই বাই মিউ দ্য প্রতিসরাঙ্ক, মিউকে কী বলা হয়, প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। এবার যদি কোনো কারণে আই ইকুয়ালস টু থিটা আমরা কনসিডার করি, মানে ক্ষুদ্র কোণের জন্য এটা বলছি, তাই না, তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে এই যে সূত্রটা আছে অর্থাৎ ডিটা যে আছে, এই ডিটা কী হবে, টি ইন্টু আই মাইনাস আর ডিভাইডেড বাই বলতে পারি কীরকম কস অফ আর, এটা শুধুমাত্র আর হবে, আর এই আইটাকে কিন্তু থিটা ধরলাম, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি থিটা দিয়ে রিপ্রেজেন্টেশন হবে। এই তো গেল আমাদের ব্যাখ্যা, অর্থাৎ আমরা আলটিমেটলি পাচ্ছি কি টি থিটা মাইনাস আর পাচ্ছি, তাই না। আর এখানে আই দিয়ে আর একটা পার্ট করতে হবে, যেখানে আই ইকুয়ালস টু থিটা আর টি থিটা ইন্টু 1 মাইনাস মিউ, অর্থাৎ থিটা বাই মিউ। আচ্ছা, এইভাবে আমরা রাখতে পারি। এবং প্রমাণের সুবিধার জন্য এখানটায় যদি আমরা কিছু চেঞ্জ করি তাহলে দেখো এখানে পাচ্ছি, চলো এখানেই করে দিচ্ছি টোটালটা। তো ডি ইকুয়ালস টু আমরা আলটিমেটলি পাচ্ছি টি পাচ্ছি থিটা মাইনাস আর, মানে কি আর মানে দেখো আই বাই মিউ, তাই না, তাহলে আর মানে কি, আর মানে হচ্ছে আই বাই মিউ, এই যে এখান থেকে পাচ্ছি আমরা। তো এখানে আই বলতে থিটা, এটা বলতে হবে মিউ, এটা আমরা এক্সট্রা একটা পার্ট করলাম। তাহলে থিটা বাই হবে মিউ, আর নিচে আমাদের আলটিমেটলি কিন্তু একটা আর পড়ে আছে, তো আর এর আমরা এখানে মান লিখে দেবো, আর এর আরই থাকুক, কোনো চেঞ্জ না করলেও হবে এই ক্ষেত্রে। তো একটা বিষয়ে সেটা হচ্ছে আর কেন থাকছে, আমরা যদি ক্যালকুলেশন দেখি তো এই যে দেখো কস আর ইকুয়ালস টু আমরা 1 কনসিডার করছিলাম, তাই না, তাহলে এটা আলটিমেটলি থিটা তো না, এটা 1 হয়ে যাবে। তো নেক্সট পার্টে এটা আর থাকছে না, কেন বলো তো, এই দেখো এই জায়গাটা কনসিডার করলাম যে কস আর ইকুয়ালস টু, চলো আমি এখানে বুঝিয়ে দিলাম বিষয়টা কেন হচ্ছে। এইবার আমরা করলে পারে এটা পেয়ে যাচ্ছি, বাস এখান থেকে থিটা কমন নিলে টি ইন্টু থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই মিউ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তাই না। তো এটাই কিন্তু আমরা প্রমাণ করলাম, যাই হোক টি থিটা ইন্টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ, বাস এটা আমাদের হয়ে গেল। এটাও করতে পারো, বা এটাকে কমন নিলে পারে কি থাকছে মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই থাকবে মিউ, সো প্রুফড হয়ে গেল। খুবই ইজি একটা কোশ্চেন ছিল। তো তারপরে পরের প্রশ্নতে বলছে দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রে কৌণিক বিবর্তনের রাশিমালা নির্ণয় করো। দেখো অনুবীক্ষণ যন্ত্রের কৌণিক বিবর্তন যেটা হয় সেটা আমরা, এটা কত নম্বর প্রশ্ন, 3 নম্বর। ও আলোকীয় তন্তু কোন নীতিতে কাজ করে, এই একটা প্রশ্ন আমাদের থেকে গেছে না, আলোকীয় যন্ত্র, তো অথবা প্রশ্নটা ছাড়া পড়ে গেছিলো। দেখো আলোকীয় তন্তু কোন নীতিতে কাজ করে, এটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে চলবে। এটা 2-এর অথবা প্রশ্ন, কোথায় গেল প্রশ্নটা, এই তো অথবাটে, অথবা এটা হচ্ছে কি বলতো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে, প্রতিফলনের উপর ভিত্তি করে কাজ করছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় দেখো, এরকম যদি আমরা লাইট ফ্রিকশন আঁকি, ধর চলো একটু ডিটেলস কী করে দিই ছবিটা, ধরো এটা হচ্ছে ক্লাডিং ব্যাপারটা বোঝাচ্ছে, একটু ক্লাডিং বোঝাচ্ছে। তো সিমিলার ওয়েতে এটাও ধরো ক্লাডিং সিস্টেম গেল, আর এটা হচ্ছে ধরো সেই এটা এর মধ্যে দিয়ে আলোটা যখন পাস হবে, ধরো এরকমই একটু বেশি আঁকলে ভালো হয়, এই বাইরের পোর্শনটা ক্লাডিংয়ের ব্যাপারটা গেল। হ্যাঁ, এইভাবে যাচ্ছে একটা নলের মতো করে, লাইটটা এইভাবে যাচ্ছে, এখান থেকে কী হচ্ছে রিফ্লেক্ট হয়ে আবার এখানে ঢুকছে, আবার এরকম 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 ওরকম ওরকম, মানে অপটিক্যাল ফাইবার যেটা আছে এটা কিন্তু মেনলি এই নীতিতে কাজ করছে। যে কারণে কি বলতো এই যে আলোটা যাচ্ছে সেটা কিন্তু খুব স্পিডে যাচ্ছে, এই স্পিডে যাচ্ছে, যেরকম তড়িৎচুম্বকীয় তরঙ্গতে কি হয় একটা
তথ্য যেটা হয় ডাটা যে শিটটা আছে সেই ডাটা শিটটা কিন্তু কোনো কারণে লিক করে যেতে পারে বা চুরি হতে যেতে পারে বা হ্যাকিং ইত্যাদি হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হচ্ছে না, এটা জাস্ট যাচ্ছেই এই রেতে। আর এটা কিন্তু খুব স্পিডে কাজ করছে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, বা আমরা বলতে পারি যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিলিপির উপর কাজ করছে সেটা কি বলতো, প্রশ্নটাকে আলোকতন্তু, যেটাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার। ওকে, এর ব্যবহার জানলাম, কীতে কাজ করছে, এবং ছবিটা এই টাইপসের ছবি হয়, তোমরা পড়ে নেবে একটু ভালো করে। পরের প্রশ্ন আছে আমাদের 3 নম্বর, সরল অনুবীক্ষণ যন্ত্রে কৌণিক বিবর্ধনের রাশিমালা নির্ণয় করো। সরল বিবর্ধন যন্ত্রে, তাই না? তো আমরা 3 নম্বর প্রশ্নটা এবার সলভ করব। এটা তো 2 এর অথবা গেল। তো এই ক্ষেত্রে কৌণিক রাশিমালা নির্ণয় করতে গেলে দেখো, অনুবীক্ষণ যন্ত্রের, যেটা মাইক্রোওয়েভ যন্ত্র আমরা বলি মাইক্রোওয়েভসের ক্ষেত্রে, অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন যেটা হবে, সেই কৌণিক বিবর্ধনকে আমরা লিখতে পারি যে কৌণিক বিবর্ধন, এটাকে কোন অক্ষর দ্বারা বলা বলতো, এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম ইকুয়ালস টু বিটা বাই আলফা দ্বারা আমরা বলতে পারি, এম ইজ দ্য বিটা বাই আলফা ফর্মে থাকে, তাই না? তো নিকট বিন্দু যেটা আছে ডি, প্রতিবিম্ব গঠিত হলে, তো নিকট বিন্দুতে অর্থাৎ নিকট বিন্দুতে ডিতে প্রতিবিম্ব যদি গঠিত হয় তবে সেই ক্ষেত্রে কী হবে, তো নিকটে একটা বিন্দু আছে ডি, সেখানে প্রতিবিম্ব গঠিত হলে আমরা বলতে পারি যে এম, চলো লিখে দিই নিকট বিন্দু। তো নিকট বিন্দু যেটা আছে সেটা আমরা ডিতে যদি বলি যে নিকট বিন্দু ডিতে যদি প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্বটা যদি ডি প্রতিবিম্বটা ইমেজ তৈরি হয়, তাহলে কী হবে এক্ষেত্রে, এম ইকুয়ালস আমরা বলতে পারি 1+, এই যে 1+ বলতে পারি কীরকম, যে ডি বাই এফ আমাদের ফর্মেশনটা হয়ে গেল। তাহলে এম ইকুয়ালস টু 1+ d/f হয়ে গেল। এবার যদি ধরো সাপোজ নিকট বিন্দু না থাকে, যদি অসীম দূরত্বতে প্রতিবিম্ব গঠিত হয়, আর নিকট বিন্দুতে প্রতিবিম্ব, হ্যাঁ চলো একটু ডিটেলস লিখিয়ে দিই, প্রতিবিম্ব, তো এটা আমরা ডি আলটিমেটলি বললাম। এবার যদি বলি অসীম দূরত্বে বা অসীম বিন্দুতে যদি আমাদের প্রতিবিম্ব গঠিত হয়, তো সেই ক্ষেত্রে কী হবে, ইনফাইনাইট, তাই না? ইনফিনিটির যে ফর্মটা আছে সে তখন আমাদের কি হতে পারে, d/f, এটা হয়ে গেল। অসীম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হলে সেই ক্ষেত্রে এম ইকুয়ালস টু আমাদের আর 1 থাকছে না, সেই ক্ষেত্রে এম ইকুয়ালস টু কী থাকবে, d/f, এই ফর্মটা কিন্তু থেকে যাচ্ছে। এই তো গেল বিষয়। আচ্ছা, এখানে বলছে কি যে অনুবীক্ষণ যন্ত্রে কৌণিক বিবর্ধনের রাশিমালা নির্ণয় করো। কৌণিক বিবর্ধনের রাশিমালা সবগুলো যতগুলো দেওয়া দরকার সবগুলোই দিলাম। নিকট বিন্দুতে কী হবে, নর্মাল রাশিমালা কী হতে পারে, এবং অসীম দূরত্বতে প্রতিবিম্ব কী হতে পারে, সবগুলো দিলাম। তুমি একটু ভাষা দিয়ে লিখে নিবে, তাই হবে। আচ্ছা, এরপরে আছে পরের প্রশ্ন, সরল অনুবীক্ষণ যন্ত্রে। আচ্ছা, এই সরল অনুবীক্ষণ যন্ত্রে, এটা তো তাহলে ক্লিয়ার হয়ে গেল সবার। সরল অনুবীক্ষণ যন্ত্রে প্রতিবিম্ব নিকট বিন্দুতে গঠিত হলে বিবর্ধন কত হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি। তাহলে শুধুমাত্র আমাদের একটা ডাটা শিট দেওয়া আছে, সেটা হচ্ছে 50 সেমি। এই 50 সেমির উপর কিন্তু আমাদের টোটালটা করতে হবে। আমি 3খানা ফর্মে লিখে দিলাম এই কারণে, তোমরা উচ্চ মাধ্যমিকের, এখন তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস সেমিস্টার 4 নিয়ে চিন্তা করছো, যদি লং টাইম ভাবো সেমিস্টার 4-এর পরে কী থাকবে, হয়তো কারো জীবনে জেই থাকলো, কারো জীবনে নিট থাকলো, কিংবা কেউ হয়তো বিএসসি নর্মাল পড়ছো বা অনার্স করছো, কিংবা কেউ জেনফা বা অন্যান্য পার্টে যাবে। তো আমরা এই প্রশ্নের পাশাপাশি এতটাই অ্যানালাইসিস করবো যে এই রিলেটেড যদি অঙ্ক অর্থাৎ ওই সমস্ত ফিল্ডে যদি যাও, তখন কিন্তু তোমাকে প্রচুর পরিমাণ কিন্তু ম্যাথমেটিক্স করতে হবে। কারণ নিটে কিন্তু 45টা ফিজিক্সের কোশ্চেন হয়, তার মধ্যে দেখবা 40 থেকে 42টা কিন্তু ম্যাথমেটিক্স অর্থাৎ নিউমেরিক্যাল থাকে। তো এই কারণে নিউমেরিক্যালের আমরা একটু থট নিয়েও আগাবো। দেখো এই যে 3টা আমরা সূত্র লিখলাম, এর উপর বেস করে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তার মানে কি, এখানে দেখো এফ ইকুয়ালসটা আমাদের কোশ্চেনে বলে দিল এখানে, অথবা প্রশ্ন তো 2 মার্কস কোশ্চেন, অথবাতে বলছে দেখো এফ ইকুয়ালসটা আমাদের 50 সেমি বলে দিছে এখানে। আর ডি বলতে কি, তো ডি তো এখানে বলেই নাই কিছু। তো এই ক্ষেত্রে দেখো 50 সেমি বলছে, তো নিকট বিন্দুর দূরত্ব আমরা এক্ষেত্রে বলবো কি বলো তো, ডি ইকুয়ালস টু 25 সেমি হয়ে যাবে, তো 25 সেমি হয়ে যাবে, মানে হাফ, বাস এটাই মনে রাখবে নিকটতম বিন্দুর ক্ষেত্রে। এবার নিকটতম বিন্দুর ক্ষেত্রে আমাদের কিন্তু বিবর্ধন বের করতে হবে। নিকটতম বিন্দুর বিবর্ধনটা কত আছে দেখো, আমি এই কারণে তোমাদের ডিটেলসটা বোঝাচ্ছি। দেখো 3খানা সূত্র এই কারণে লিখে দিলাম, কার উপর বেস করে নিউমেরিক্যাল দেবে সেটা কিন্তু বলা মুশকিল, তার জন্য 3খানা সূত্র রেডি করে রাখলাম। এবার এর উপর বেস করে কিন্তু এখানে একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে নিকটতম বিন্দুর কি বলেছে এখানে প্রশ্নতে, নিকটতম বিন্দুর গঠিত হলে বিবর্ধন কত, নিকটতম বিন্দুর। আচ্ছা, বিবর্ধন আমাদের যেটা আছে সেই বিবর্ধনটা আমাদের লিখতে হবে, যেটা এম দিয়ে আমরা ডিফাইন করি, এটা কি হয় 1+ d/x। আমরা নেক্সট প্রশ্নটা চলে যাবো, আমাদের এটা কিন্তু শেষের দিকে, তো তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ফেলো, নয়তো আমি লাস্টের সময় দেবো, করে ফেলো। তাহলে 1+ d বলতে কি বোঝাচ্ছে এখানে 25, আর এফ বলতে বোঝাচ্ছে কি আমাদের 50। তো কাটাকাটি করলে পরে আমাদের থাকছে 1/2,
ইকুয়ালস টু কী থাকছে দেখো 1/2 অর্থাৎ 1+1/2 আলটিমেটলি 3/2 আমরা লিখতে পারি। তো তুমি এখানে 3/2 লিখতে পারো বা 1.5 এটাও লিখতে পারো। এটা কিন্তু স্ট্যান্ডার্ড এম এর মান আমি পেয়ে গেলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন 4 নম্বরে যাব। দেখো 4 নম্বর প্রশ্ন যেটা আছে, আচ্ছা 1.5ও লিখতে পারো বা 3/2 লিখতে পারো, যেটা ভালো লাগে। 4 নম্বরে দেখো বলছে যে দেখাও যে ভি বিভব প্রভেদ দ্বারা ত্বরিত একটি ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়ালস টু h/√2 MEV। আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্স অর্থাৎ মডার্ন ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার পড়িয়েছি। এই ডি বগলি তত্ত্ব কিন্তু একদম দুর্ধর্ষ লেভেলের বোঝানো আছে ওখানে। জাস্ট একবার ক্লাসটা করো, কোয়ান্টাম ফিজিক্স বা হাতের মতো চলে আসবে। এই তত্ত্বগুলো ম্যাক্সিমামে কিন্তু ওখানে প্রমাণ করে করে কিন্তু আমি বুঝিয়েছি, অবশ্যই খেয়াল করো। তো এটা যেহেতু প্রমাণ করতে হবে তো আমাদের বোর্ডটা মুছতে হবে। তোমাদের যদি মনে হয় খাতার মধ্যে লিখবা, লিখে নাও। ওকে, তো 4 নম্বর প্রশ্ন ডি বগলি তত্ত্ব। 4 নম্বর প্রশ্ন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আমি একটা শর্ট টাইম হয়তো কোর্স নিয়ে আসবো। আর তারপরে ইতিমধ্যে বায়োলজি এবং কেমিস্ট্রির ইবুক যদি বলি, তো টোটাল পরীক্ষার উপর ডিপেন্ড করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, থিওরি এবং তার পাশাপাশি PYQ উত্তর সহ আমাদের টিম যে আছে লিখে ফেলেছে কমপ্লিটলি। তো খুব তাড়াতাড়ি আমি আমাদের যে অ্যাপ আছে দাদার ক্লাসরুম, মনে রাখবা দাদার ক্লাসরুম অ্যাপ, সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবে। খুবই অল্প একটা মানি হয়তো চার্জ হবে। কী বলো তো, দাদার ক্লাসরুম। ওকে, এটাতে তোমরা ডিটেলস স্টাডি মেটেরিয়াল যা আছে সেগুলো সব এখানে পেয়ে যাবে। অ্যাপে চলে যাও, ওর মধ্যে টোটালটা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের ডি বগলি তত্ত্ব যেটা আছে ল্যামডা ইকুয়ালস টু এইচ। আচ্ছা, আমি কিন্তু এরপরে ফিজিক্স এবং ম্যাথও আমাদের চলছে কাজ, খুব তাড়াতাড়ি সেগুলোও চলে আসবে। চলো আমরা এটা বলি। ডি বগলি তত্ত্ব কী বলছে যে ল্যামডা ইকুয়ালস টু h/√2 MEV। তো এখানে একটি ইলেকট্রনের গতিশক্তি আমরা কীভাবে প্রমাণ করি? দেখো, একটি ইলেকট্রনের গতিশক্তি মানে হচ্ছে কে বলতে EV বোঝানো হয়। তো লিখবো যে একটি ইলেকট্রনের গতিশক্তি, সেই গতিশক্তির মানটা কি বোঝানো হয়? তো E ইকুয়ালস টু কি KV দ্বারা প্রকাশ করি আমরা, তাই না? তো এই ক্ষেত্রে কী বলি, K ইকুয়ালস টু EV দ্বারা প্রকাশ করি। K ইকুয়ালস টু EV ইলেকট্রোভোল্ট। কে বলতে ইলেকট্রন, কী বলবো, শক্তির পরিমাণটা বোঝানো হয়। E বলতে ইলেকট্রন, V বলতে বিভব প্রভেদের ব্যাপারটা আমরা বলি। আবার দেখো, আবার যদি আমরা চিন্তা করি যে ভরবেগ, সেই ভরবেগের সূত্রতে কী বলে, কোয়ান্টাম ফিজিক্সে ভরবেগের সূত্র আমরা P ইকুয়ালস টু একটা কী পাই, আমরা একটা বলতে পারি যে একটা সম্পর্ক পাই যেখানে হচ্ছে 2m থাকবে এবং কে বলতে এনার্জিটা থাকবে, অর্থাৎ √2mk বলে একটা বিষয় পাবো, যেটাকে আমরা মোমেন্টাম বলছি। তো এখানে যদি কে এর মানটা আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কী থাকছে দেখো, 2m থাকছে আর কে বলতে EV, তাহলে EV পেয়ে গেলাম, বাস √2m EV পেলাম। আচ্ছা, হলো এটা। এইবার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যতে কী বলে, দেখো ডি ব্রগলি, খুব ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? এই তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমাদের কী হতে পারে, ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিকে হ্যাভি ইম্পর্টেন্ট, তো মিস কিন্তু করবে না। এটাতে বলা হয় ল্যামডা ইকুয়ালস টু h/p, তাই না? P বলতে ভরবেগ। আচ্ছা, এই ল্যামডা ইকুয়ালস টু h/p, এবার জাস্ট মানটা বসিয়ে দাও। তাহলে অতএব বলতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু h এবং P এর মানটা কি √2m কে আমরা বলতে পারি, বা ভেঙে লিখলে বলতে পারি যে √2m EV। তো আমরা এটা লিখবো যে √2m EV, তাই না? ক্যাপিটাল ভি, যাই হোক এই ভিটা গেল, বাস এটাই কিন্তু আমাদের প্রশ্নতে প্রমাণ করতে বলেছে। সো প্রুফড হয়ে গেল, ক্যাপিটাল ভি স্মল ভি যাই হোক, প্রশ্ন যেভাবে বলবে সেইভাবে কিন্তু প্রমাণ করার চেষ্টা করবে। তো সলিউশন কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো প্রশ্ন বলছে পরেরটা, তো অথবাতে একটি প্রোটন ও আলফা কণার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, এদের ত্বরক বিভবগুলির অনুপাত কত? মনে হয় এই প্রশ্নটা এর আগের একটা সেটও আমরা করে এসেছিলাম সম্ভবত। হ্যাঁ, এর আগের যে প্রথম যে সেটটা ছিল সেই প্রথম সেটেও কিন্তু এই প্রশ্নটা ছিল। তো খুব ইজি একটা ম্যাথামেটিক্স। তো এটা আমরা এর অথবা প্রশ্ন, তো 4-এর অথবা, তো 4-এর লিখবো অথবা, এটার অনুপাত হবে 4:4 না 8:1 এরকম কিছু একটা হবে। চলো আমরা সলভ করি। তো বলছে যে একটি প্রোটন এবং তার পাশে বলছে যে একটি আলফা কণার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু কী হয়, h/, কী হয়, √2mk, √2mk বা √2mk। তো এখানে কিউবি দ্বারা আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি। আবার ল্যামডা ইকুয়ালস টু, আবার আমরা একটু আগে প্রমাণ করলাম ল্যামডা ইকুয়ালস টু h/√2m EV। তো অনেকগুলো ফর্ম আছে, সবগুলো ফর্মে আমাদের মনে রাখতে হবে, কারণ কখন কোনটা লাগবে আমরা জানি না, আমাদের সবভাবে প্রিপারেশন করতে হবে। কারণ টার্গেট তো আমাদের একটাই, যে ভালো একটা রেজাল্ট করতে হবে উচ্চ মাধ্যমিকে, যেন অন্তত এইচএসে যদি 4th সেমিস্টারে ভালো রেজাল্ট আসে তাহলে অন্তত ভালো একটা কলেজ আসতে পারে, বা নেক্সটে কোনো রকম যদি কম্পিটিটিভ প্রিপারেশনটা যেই হোক, নিট হোক বা জেনফা হোক, সেখানে কিন্তু একটা আমরা কনফিডেন্স পাবো, তাই না? তাই অবশ্যই উচ্চ মাধ্যমিক একটা সম্পদ,
ভালোভাবে প্রিপারেশন করার চেষ্টা করবে। এখানে দেখো যেহেতু ল্যামডা সমান, তাই আমরা বলতে পারি দেখো এম কিউবে যেটা আছে এটা কিন্তু ধ্রুবক, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে নিচের পার্টটা আছে, এই নিচের পার্টটাকে কিন্তু আমরা যদি কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে কিন্তু ল্যামডা আলটিমেটলি ল্যামডা এবং এইচের মধ্যে একটা ফরমেশন আসছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো ভিপি, আমরা ধরলাম যে এই পার্টের মধ্যে এই পার্টটা, অর্থাৎ এই দুটো আলটিমেটলি কনস্ট্যান্ট একটা পার্ট আমরা ধরলাম, যে এই যে এম কিউবি যেটা আছে কনস্ট্যান্ট ধরতে পারি। অত কিছু ক্রিটিক্যাল ভেবে লাভ নাই, আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ এর আগেরটাতেও কিন্তু সেম এরকম একটা ফরমেশন ছিল। তো আমরা খুব নর্মালভাবেই করবো যে এখানে V1 ডিভাইডেড বাই V2, দেখবে আগেরটা তো আমি সেম এভাবে করছিলাম, V1 ডিভাইড বাই V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কীরকম M1 বাই Q1 ইকুয়ালস টু M2 বাই Q2। এইবার তোমার মাথায় টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো উপর নিচে কী হবে, দেখো V1 V2 যদি আমরা বলি তাহলে উপর নিচে কিন্তু আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট পার্ট পেয়ে যাব, অর্থাৎ যে 1 2 বা M1 M2 এগুলো কিন্তু আলটিমেটলি কেটে যাবে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি অনুপাতটা, আচ্ছা অনুপাতটা তো ব্যস্ত হয়, তাহলে এখানে M1 হবে, এখানে হবে M1, তাই না? তাহলে এটা হবে M1, এটা হবে Q1, এটা হবে M2, এটা হবে Q2। বাস এবার আমাদের শুধুমাত্র মান বসিয়ে দিতে হবে। এবার লক্ষ্য করো M এর মান যেটা আছে, M1 এর যেটা মান আমরা ধরতে পারি, সেই M1 এর মান কি বলছে দেখো যে 4টে প্রোটনের সমান, তাহলে 4 আমরা ধরতে পারি কীরকম M2, না 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 এটা M1টা তো ফিক্সই থাকবে, তাহলে M2টা আমাদের 4 M1 এর সাথে ইকুয়াল হবে, অর্থাৎ 4টে প্রথমে বলছে প্রোটন, তারপরে বলছে আলফা। এর আগের প্রশ্নতে প্রথমে আলফা ছিল, পরেরটাতে ছিল প্রোটন। যাই হোক ব্যাপারটা একই গেল, আমাদের জাস্ট মানটা বসাতে হবে, একটু লক্ষ্য করে করতে হবে, হ্যাঁ। আর এখানে Q2 যেটা আছে সেই Q2-র মানটা এখানে বলছে কি যে আলফা বলতে দেখো একটা আলফা কণা মানে কি হয়, তার 4 এবং 2, অর্থাৎ ভর সংখ্যা 2 এবং তার প্রোটন সংখ্যা 2 এর পরিবর্তন, অর্থাৎ 4:2 একটা ফর্মেশন আসে। তো তার জন্য মাস নাম্বারটা কী হয়ে যাবে, সেটা 4 গুণ হয়ে যাবে। আর এই যে আধানের পরিমাণটা যদি বলি সেটা কিন্তু ডাবল, অর্থাৎ 2Q, এখানে হয়ে যেতে 2Q1 আমাদের পার্টটা হয়ে গেল। এইবার এই যে V1 V2 আছে এখানে শুধুমাত্র মানটা বসিয়ে দেবো, তাহলে V1 ডিভাইডেড বাই V2 ছিল, এখানে মানগুলো যদি প্রত্যেকটা জায়গায় আমরা এগুলো বসিয়ে দিই আমরা কী পাচ্ছি লক্ষ্য করে দেখো 4M1, আচ্ছা 4M1 পেলাম, আর Q1 ইজ দ্য 2Q1। সো নেক্সট পার্ট দেখো এখানে পাচ্ছি কীরকম আমরা M1 পাচ্ছি, Q1 পাচ্ছি, উপর নিচে কেটে গেল, তাহলে আমাদের 4 2 8 বাই 1 আসছে, তাই তো? তাহলে V1 বাই V2 ইকুয়ালস টু দিস ওয়ান, V1 না V1 বাই V2, যা V1 V2 যাই হোক, তাহলে আমাদের V1 ইস টু লিখবো V2 ইকুয়ালস টু লিখবো 8 ইস টু লিখবো 1, বাস দিস ইজ প্রুফ বা সলিউশন বলতে পারি, অর্থাৎ আমাদের রেশিওটা কিন্তু 8:1 হয়ে গেল। আচ্ছা নেক্সটের প্রশ্ন 5 নম্বর, এই প্রশ্নটা রিপিট হয়ে গেল, এর আগের সেটাও কিন্তু প্রশ্নটা ছিল, একটু ভালো করে খেয়াল করে পড়বা, হ্যাঁ। 5 নম্বর বলছে 3টি বিভিন্ন কম্পাঙ্কের আপতিত আলোর ক্ষেত্রে অ্যানোড বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহমাত্রার লেখচিত্র অঙ্কন করো, মানে আমাদের একটা ছবি অঙ্কন করতে হবে। তো দেখো এই হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ যেটা I এবং অ্যানোড বিভব যেটা V, তাদের লেখচিত্র। তো এটা V1 দিয়ে দাও, এটা V2 দিয়ে দাও, এটা V3, বাস কমপ্লিট হয়ে গেল এই প্রশ্নটার অ্যান্সার। এরপরে আর কি আছে, লেখচিত্র অঙ্কন হয়ে গেল। অথবা আছে দেখো 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির ক্ষেত্রে কোনো ধাতব কার্যবেক্ষক 2.1 ইলেকট্রোভোল্ট হলে নিভৃত বিভব কত হবে, তো সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা 5-এর অথবা প্রশ্ন, 5-এর দেখো অথবা প্রশ্ন রয়েছে এখানে। প্রশ্নটা বলছে দেখো, বলছে যে 4000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির ক্ষেত্রে কোনো ধাতব কার্যবেক্ষক 2.1 ইলেকট্রোভোল্ট হলে নিভৃত বিভবের মান কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে জানি দেখো E = hc/λ বলে একটা সূত্র হয়। তো এটা আমাদের শর্টকাটে মনে রাখার জন্য একটা সূত্র আছে দেখো 12400 ডিভাইডেড বাই, এখানে ল্যামডার মান কত আছে দেখো 4000 আর্মস্ট্রং, তো 4000 আর্মস্ট্রং এখানে বসিয়ে দিতে পারো। তো বসিয়ে দিলে পরে দেখো 3.1 আমাদের আসবে ইলেকট্রোভোল্ট। এইবার আমাদের যে প্রশ্ন যেটা বলছে যে নিবৃত্ত বিভবটা কি, অর্থাৎ নিবৃত্ত বিভব যেটা আছে EV0 লিখি আমরা। তো সেই নিবৃত্ত বিভব মানে কি হতে পারে, আমরা যদি দেখো EV0 যেটা আলটিমেটলি আমাদের কি E - W, অর্থাৎ কার্যবেক্ষক হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে E এর মান কত 3.1, আর প্রশ্নের মান দেখো আমাদের কার্যবেক্ষকের মান কত হচ্ছে 2.1, অর্থাৎ 2.1 আমাদের বিয়োগ করে দাও, আমাদের আসবে কত 1 ইলেকট্রোভোল্ট। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। বাস নেক্সটে আমরা আরেকটা প্রশ্ন করব, দেখো চলো এটা হয়ে গেল। এবার আছে সেকশন বি। সেকশন বি তে আছে, সেকশন বি তে দেখো প্রথম প্রশ্ন, প্রথম যেটা 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে
হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণ সূত্র দুটি প্রমাণ করো। দেখো প্রতিসরণের প্রথম সূত্রটি কি বলে, যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আবর্তন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমান্তরাল থাকে, এবং তার পাশাপাশি যে স্নেলের সূত্র আছে যেটা sin i / sin r = μ, এই দুটো কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে। অর্থাৎ হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিসরণের সূত্র এটা কিন্তু হবে। তো বইতে পেয়ে যাবে, করে নিবে। এরপর দেখো অথবাতে আছে যে ইয়ং এর রেখাচিত্র পরীক্ষায় ঝালর পটির বেধের কিরূপ পরিবর্তন হবে যখন রেখাচিত্র পর্দার মধ্যে দূরত্ব কমানো হবে। আর বি নাম্বার দেখো বলছে যে উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক বাড়ানো হলে প্রতি ক্ষেত্রে উত্তরের ব্যাখ্যা দাও। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি অথবাটা করি তাহলে প্রথমটা যেটা আছে হাইগেন্সটা তোমরা দেখে নিবে, এটা তো বইয়ের প্রশ্ন, কোনো প্রবলেম নেই। হাইগেন্স বুকস বা তোমাদের যে নোটস বুক করছো সেটা তুমি পড়ে নিবা। আর অথবা যেটা আছে দেখো অথবাতে একটু তার আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে দেখো ঝালর প্রস্থ বা প্রতিবেদের যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে কি বিটা ইকুয়ালস, আমরা দেখতে পারি কিরকম বিটা ইকুয়ালস কি হয়, যে ডি ল্যামডা ডি বা ডি ল্যামডা বলি ডিভাইডেড বাই কি হয়, দেখো যে ছোট হাতের ডি হয় সেটা দেখবো আমরা। এবার গল্পটা হচ্ছে এগুলোর মিনিং কি, দেখো বিটা হচ্ছে ঝালর পটির বেদ, তাই না? আমরা বলতে যে ঝালর পটির যে বেদ সেটা হচ্ছে বিটা হবে। আর ডি বলতে রেখাচিত্র এবং পর্দার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি ক্যাপিটাল ডি এর মান। আর ল্যামডা হচ্ছে কি ব্যবহৃত যে আলোটা আমরা ব্যবহার করছি সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে সেটা। আর ছোট হাতের ডি যেটা আছে সেটা কি রেখাচিত্রের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ দুটি রেখাচিত্রের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের ডি, তোমরা এটা জানো। এইবার প্রথমত এতে বলছে যে রেখা চিত্র পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে, দেখো এক্ষেত্রে ঝালর পটির বেদ সাধারণত কমবে। তাহলে আমরা এ নাম্বার যেটা আছে এ নাম্বার প্রশ্ন সলিউশন লিখবো যে এই ক্ষেত্রে কি হবে, যে ঝালর পটির বেদ কমবে, তো লিখবো যে ঝালর পটির বেদটা প্রথমত কমবে, এটা একটা হতে পারে কন্ডিশন। তারপরে কি হতে পারে দেখো এই ক্ষেত্রে যদি বলি যে এই যে দেখো উপরে যে এই যে আমাদের সূত্র যেটা আছে অর্থাৎ b = λ/d, এক্ষেত্রে লক্ষ্য করলে কিন্তু আমরা এমনি বুঝতে পারবো যে যদি এই ক্ষেত্রে কোনো কারণে কি করি আমরা, যে ঝালর পটির বেদের কিন্তু পরিবর্তন হবে রেখাচিত্রের সাহায্যে, রেখাচিত্র এবং পর্দার মধ্যে দূরত্ব যদি কমানো হয় তাহলে পর্দার মধ্যে এবং রেখাচিত্রের মধ্যে দূরত্ব কমালে কিন্তু অবশ্যই তার পটির যে বেদ সেটা কিন্তু কমে যাবে। এবার আসছে দেখো বি নাম্বার যেটা আছে যে উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক বাড়ানো হলে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা তুমি একটু ব্যাখ্যা দিতে পারো, এর উপর বেস করে আমাদের কিন্তু অ্যানসারটার ব্যাখ্যা দিতে লাগবে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু দেখো ঝালর পটির বেদ কিন্তু কমবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে যে বিয়ের ক্ষেত্রে উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক বাড়ালে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ঝালর পটির আমাদের বেদ যেটা আছে সেটা কিন্তু কমে যাবে, বেদ কমবে। কারণ কোশ্চেনে একটা সুন্দর কথা বলেছে, দেখো উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক বাড়ানো হলে ঝালর পটির বেদ, কারণ এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু আমরা বলতে পারি ব্যস্তানুপাতিক, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে তবে এইটা একটু ক্লারিফাই করার জন্য আমি তোমাদের অবশ্যই বলবো যে দেখো এটা ঝালর পটির বেদ যে কমছে, এটা দেখো আমরা একটা সূত্র জানি যে বেগ, অর্থাৎ আলোর যে আমরা বেগটা দেখো ভি, সেই বেগটা ভি কিন্তু আমরা বলবো যে n ল্যামডা। এবার এখান থেকে দেখো ল্যামডা এবং ভি এর মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ পাচ্ছি আমরা, আসলে কি দেখো ল্যামডা ইকুয়াল পাচ্ছি কি দেখো v/n পাচ্ছি, তাই না? তো এই ক্ষেত্রে যদি কম্পাঙ্ক ধরি আর তরঙ্গ দৈর্ঘ্য ধরি, দুটোর মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, তাই না? তাই অর্থাৎ একটি বাড়লে কিন্তু আরেকটা কমে যাচ্ছে। তো যেহেতু ঝালর পটির অর্থাৎ বেদ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু সমানুপাতিক, আমরা আরেকটা সূত্র যেটা একটু আগে বললাম যে এই সূত্র থেকে বলতে পারি যে বিটা বেরিয়েছে কি বলতে পারি ল্যামডা। তাহলে এখান থেকে দেখো আমরা ডাইরেক্টলি দুটাকে যদি অবজারভেশন করি, তাহলে অবজারভেশন করলে পরে কিন্তু আমরা একটা বিষয় বলতে পারি যে তাই তরঙ্গ দৈর্ঘ্য যেটা রয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্য কমলে পারে, অর্থাৎ ল্যামডার মান কমলে কিন্তু ঝালর পটির যে বেদ সেটাও কিন্তু কমে যাবে। এই জন্য বললাম ঝালর পটির বেদটা কমবে, এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। এর পরের প্রশ্ন চলে আসবে, দেখো অথবাতে আছে না এটা অথবা তো হয়ে গেল। 7 প্রশ্ন, বোর তত্ত্ব অনুযায়ী এইচ পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো। এইচ পরমাণু লিম্যান শ্রেণীর নিশ্চিত বিকিরণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন অঞ্চলে অবস্থিত হবে। এবার বোর তত্ত্বের সাহায্যে আমাদের যদি রাশিমালা নির্ণয় করতে, সেই রাশিমালাটা এটা হচ্ছে কত নম্বর, 7 নম্বর। তো বোর তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে রাশিমালাটা কি হয়, rn বলতে কি বোঝাচ্ছে, rn ইকুয়ালস টু একটা বড় ফর্মুলা ছিল m² h² e0, তাহলে লিখবো যে n² h² তারপর লিখবো যে e0, এই যে ফর্মটা ছিল এটাকে ডিভাইডেড করা হয় কি বলতো পাই m e², কি লিখবো পাই m e², বাস এটাই কিন্তু আমরা বলতে পারি। ওকে, তো এখানে দেখো h পরমাণু লিম্যান শ্রেণীর নিশ্চিত বিকিরণ, পরেরটাতে বলছে দেখো h পরমাণু, আচ্ছা এটা তো গেল প্রথমটা হয়ে গেল। আচ্ছা তারপর লিম্যান শ্রেণীর বিকিরণের কথা বলছে, এটা কিন্তু প্রথমটা রাশিমালা বের হয়ে গেল সাথে।
আর বলছে যে এইচ পরমাণু লিম্যান শ্রেণীর নিশ্চিত বিকিরণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন অঞ্চলে অবস্থিত হবে? এটা ওয়ান লাইনার কোশ্চেন, এটা হচ্ছে অতিবেগুনি অঞ্চল অবস্থিত হবে, যেটা বলতে পারি আলট্রাভায়োলেট যেটা আছে সেটা। অর্থাৎ এর পরের পার্টটা তো লিখবো যে অতি বেগুনি অঞ্চলে অবস্থিত। একটু ব্যাখ্যা করে দিতে পারলে ভালো, একটু ব্যাখ্যা করে দিবা পরীক্ষাতে, আমি তোমাদের একটু করে দিচ্ছি। এরপরের প্রশ্ন, অথবা আছে সাথে অথবাতে উদ্দীপন বিভব কি? আচ্ছা, এটা সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা। তার সঙ্গে আছে যে এইচ পরমাণুর ভূমিস্তরের শক্তি 13.6 ইলেকট্রোভোল্ট। একটি ইলেকট্রন ভূমিস্তর থেকে তৃতীয় উদ্দীপিত স্তরে সংক্রমণ ঘটালে নিশ্চিত ফটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো, উদ্দীপন বিভব কি? আমরা বলতে পারি যে কোনো পরমাণু ইলেকট্রনকে তার ভূমিস্তরে থেকে যদি আমরা উচ্চ স্তর কোনো শক্তি স্তরে যদি আমরা নিয়ে যাই, অর্থাৎ উদ্দীপিত করি বা স্থানান্তরিত করি, তাহলে সেই ক্ষেত্রে ন্যূনতম যে বিভব প্রভেদের প্রয়োজন হবে, ঠিক আছে, অর্থাৎ নিম্ন স্তর অর্থাৎ ভূমি স্তর থেকে কোনো একটা ইলেকট্রনকে আমরা কি করলাম উচ্চ কোনো একটা স্তরে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে যে নিয়ে যেতে তার যে শক্তি অর্থাৎ নিয়ে যেতে যে ন্যূনতম যে একটা বিভব প্রভেদের প্রয়োজন হবে, যে বিভব প্রভেদের প্রয়োজন হবে তাকেই ওই পরিমাণে আমরা কিন্তু উদ্দীপন বিভব বলবো। এটা তোমাদের বইতে আছে, পেয়ে যাবা। তো আমি ব্যাখ্যা করে দিলাম একটু। এইবার এর সঙ্গে আমাদের একটা অঙ্ক দিয়েছেন 13.6 ইলেকট্রোভোল্টের সাহায্যে, অর্থাৎ প্রশ্ন নম্বর কত? এটা 7 অথবা এখানে করি 7 অথবা অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা উদ্দীপন বিভব তো ব্যাখ্যা করলাম। দেখো এখানে ই যেটা আছে সেই ই এর মানটা কত? 13.6। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 13.6 ইলেকট্রোভোল্ট, যেটা আমরা আলটিমেটলি কিন্তু মাইনাস ফর্মে লিখতে পারি। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে দেখো এখানে প্রশ্নে ভূমিস্তর থেকে তৃতীয় স্তরে কিন্তু যাচ্ছে, এর মানে কি? দেখো এখানে ডিফারেন্স কত হচ্ছে। এখানে আমরা বলতে পারি ভূমিস্তর থেকে তৃতীয় স্তরে, অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে যে n এর মানটা কিন্তু আলটিমেটলি আমাদের এখানে 4 হয়ে যাবে। তৃতীয় স্তর ভূমিস্তর থেকে যদি তৃতীয় স্তর করে n এর মান কিন্তু 4 হচ্ছে। এইবার চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে যদি আমরা এটা নির্ণয় করি, তাহলে তৃতীয় স্তরে অর্থাৎ চতুর্থ কক্ষপথে কনভার্ট হচ্ছে, তাহলে এটার মান যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কি হয়, en বলে একটা আমরা জানি যে সেটা এটা কি হয়, en দুটোর রেশিও হয়, সেটা কি হয় e1 বাই e2। আমরা একটা সম্পর্ক জানি যে e1 বাই e2 হয়, তো সরি e1 বাই n স্কয়ার বলে একটা ফর্মুলা হয়, যাই হোক n স্কয়ার এটা একটা ফর্মুলা হয় e1 বাই n স্কয়ার। তো এই ক্ষেত্রে e4 এর যে মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা e4 টা কত আছে, তৃতীয় স্তর কত, এটা 4 এর মানটা আসবে, তাহলে এটার মান কত আছে দেখো -13.6। এটা গেল। আর n স্কয়ার বলতে কি বোঝাচ্ছে, এখানে n এর মান 4, অর্থাৎ 4 তাহলে 16 স্কয়ার। তাহলে এখানটা আমরা লিখতে পারি 13.6 ডিভাইডেড বাই 16 অর্থাৎ 16। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো 0 পয়েন্ট সামথিং বেরোবে। তো এটা ভাগ করলে দেখবা এটা রেজাল্ট হবে, যেটা হচ্ছে 0.85 ইলেকট্রোভোল্ট পেয়ে যাবে। বাস, এটা কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তো দেখো ই এর মান তো আমাদের এটা চলে এলো। এর পরের প্রশ্ন আমরা কি করব, দেখো ডেল ই যেটা বের করব, সেই ডেল ই এর মানটা আমরা যদি বলি তাহলে আমাদের মেইনলি আসে কত 0.85, যেটা আছে তার থেকে 13 দশমিক এটা বিয়োগ করে দেখো 0.85, তার থেকে 13 দশমিক যেটা আছে 6 বিয়োগ করব, এটা মাইনাস ফর্মে আছে। এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আমরা কত কত দেখো 12 দশমিক সামথিং আসবে, এখানে 13.6 ভুলভাল আছে উত্তর। বিয়োগ করলে পরে দেখো এটা ক্যালকুলেটর করো, তো দেখো ক্যালকুলেটর করলে এটা আসছে কত 12.75 ক্লাসে চলে এলো। এইবার আমরা একটা সুন্দর ফর্মুলা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, একটা ভ্যালিড একটা মান আমরা দিই 12,400 ডিভাইডেড বাই এই যে মানটা আছে 12.75, এটা বসিয়ে দেবো 12.75 এবং এটাকে ক্যালকুলেটরে মারো, আমি ক্যালকুলেটর দেখছি কত হচ্ছে মানে। আচ্ছা, কত হচ্ছে 972.5। আচ্ছা, ঠিক হচ্ছে 972.5 অ্যামস্ট্রং চলে এলো। বাস, ক্যালকুলেটর করে দেখো। এটাতে আরো অনেকগুলো স্টেপ ছিল, তুমি করতে পারো বড় করার জন্য, একটু শর্টকাটে করার চেষ্টা করো। এটাই এত অ্যামস্ট্রং চলে এলো, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন, ভর দুটি কি ডয়টেরিয়াম টাইটেরিয়াম এবং টাইটেরিয়ামের সংযোজন যদি নির্গত শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে এগুলো বের করো। সমীকরণ দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখো মানগুলো দেওয়া আছে। তো এই মানগুলো জাস্ট বসিয়ে দিলে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। দেখো নিউক্লিয়াসের ভর দুটি কাকে বলা হয়, নিউক্লিয়াসের উপাদানগুলোর মধ্যে মেনলি কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রনের
যে ভর, এটা একটা আমরা ভর পাবো। তাহলে প্রোটন এবং নিউট্রনের একটা ভর পাবো, একটা হচ্ছে প্রোটন আর একটা কি পাবো, দেখো নিউট্রন পাবো। আচ্ছা, এই যে দুটো কণা মানে নিউট্রন এবং প্রোটন আছে, এদের একটা ভর পাবো। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা ভর পাবো, যেটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াসের একটা প্রকৃত ভর পাবো, তাই না? এই যে দুটোর যে পার্থক্য, সেই পার্থক্যকে আমরা বলবো ভর ত্রুটি। ভর ত্রুটি কি, কোনোটা নিউক্লিয়াসের উপাদানগুলির মধ্যে যেগুলো রয়েছে প্রোটন এবং নিউট্রন, তার টোটাল ভর, এবং তার পাশাপাশি নিউক্লিয়াসের যে প্রকৃত ভর তাদের মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে ভর ত্রুটি। ক্লিয়ার তো? এবার দেখো পরবর্তীকালে প্রশ্ন বলছে যে নিউক্লিয়াস সংযোজনের ব্যাপারটা বলছে এখানে। তো সমীকরণ এখানে দেওয়া আছে, আমাদের শুধুমাত্র নির্গত যে শক্তি, সেই নির্গত শক্তির মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা অনেক বড় ইকুয়েশন আছে, তোমরা সেগুলো দেখো, আমি শর্টকাটে সলিউশনটা করে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে তো আমাদের মেইনলি কি বলতো, এখানে ডেল এম এর মানটা বের করতে হবে। তো ডেল এম এর মান কি, যেটা ভর বিযুক্ত হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে 2.014, তারপরে কি আছে 102 আছে, তার সঙ্গে যোগ করে দেবো আমরা কোনটা বলো তো। দেখো এখানে আরেকটা যে পড়া আছে পরের পয়েন্টে H3 যেটা আছে 3.01609, এটা লিখবো 3.0166049, এটা গেল, এটা লিখবো আমি। আর এর থেকে আমরা বিয়োগ করে দেবো কোনটা বলো তো, যেটা আমাদের দেখো পরবর্তীকালে H4 এবং নিউনো যেটা আছে সেটা, অর্থাৎ মাইনাস করবো, এখান থেকে মাইনাস করে দিই 4.002,603 এটা করব, এবং তার সঙ্গে আরেকটা লিখবো, সেটা হচ্ছে কি 1.008, তাহলে লিখবো 665। এই দুটো প্রশ্নকে যদি বিয়োগ করে দেই, তাহলে আমাদের বিয়োগফলটা আনতে লাগবে। তাহলে ক্যালকুলেটর করে নেই, এটার মান আসছে কত, 5.03015 মাইনাস 5.00168। তো দুটোকে যদি আমরা ডিফারেন্স করি আসছে কত, 0.01883। আমাদের এই দুটো করো, হ্যাঁ ক্যালকুলেটর বললাম, দেখো 0.01883, তাই তো 0.01883। এই হচ্ছে বিয়োগটা করবে, দেখবে এরকম মান আসবে। ওকে, এটা লিখবো হচ্ছে AMU, লিখো ভর ভিত্তিতে আমরা AMU লিখে দিলাম। এটা একটা পার্ট হলো। এবার বাকি আরেকটু আমাদের রয়ে গেল, এটা আরেকটু সলিউশন করতে হবে। তো নির্গত শক্তি যেটা আছে, যেটা আমরা E দ্বারা প্রকাশ করি, সেই ইটার মান বের করতে হবে। আমরা লিখবো এক্ষেত্রে নির্গত শক্তি, এখানে লিখে দিলাম নির্গত শক্তি যেটা আছে, সেই নির্গত শক্তি ইটার মান কি হবে বললাম, আমাদের যে মানটা দেওয়া আছে তার সাথে 931.5 মেগা ইলেকট্রন গুণ করে দেবো, আর কিছু না। লিখবে এখানে, দেখো কত আসছে 0.01883, আর এর সঙ্গে আমরা করবো কি 931.5 মেগা ইলেকট্রন আমরা ইউনিট, তাই তো? এইটাকে যদি গুণ করো তাহলে কত আসছে, তাহলে গুণ করলে আমাদের আসছে কত 17.59, তাই তো? তাহলে 17.59 মেগা ইলেকট্রন, বাস এটা কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তাহলে কমপ্লিট। আচ্ছা, তারপরে প্রশ্ন, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কি? বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, তারপর হচ্ছে দেখো কে আলফা ও কে বিটার চূড়া গুলির উল্লেখ করে তাদের উৎপত্তির ব্যাখ্যা করো। তো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, দেখো যখন কোনো উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন লক্ষ্যবস্তু অর্থাৎ টার্গেট কোনো পরমাণুর উপর কি করে, কোনো অভ্যন্তরীণ কক্ষপথে, যেরকম ধরো কে কক্ষপথ এর কক্ষপথ যাই বলো না কেন, ইলেকট্রনকে যখন আঘাত করছে এবং তার সাথে সাথে কি করছে, তার কক্ষটাকে চ্যুত মানে সেটা থেকে সরিয়ে দিচ্ছে, তখন পরমাণুটি কি বলতো অস্থিতিশীল হয়ে পড়বে, মানে স্থির থাকবে না। তখন উচ্চতর কক্ষপথ, যেরকম ধরো এলএমএন যাই বলো না কেন ইত্যাদি থেকে ইলেকট্রন সাধারণত ওই যে শূন্যস্থান যেটা আছে সেটা পূরণ করতে চাইবে, অর্থাৎ পূরণ করতে চাইবে, এবং সেগুলো কিন্তু ওখানে আলটিমেটলি এসে পড়বে। ওকে, তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি হয়, যে ইলেকট্রনটি নির্দিষ্ট পরিমাণ কি করবে, এক রকমের শক্তি করবে তরঙ্গ আকারে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আকারে কিন্তু আলটিমেটলি কিন্তু বিকিরণ আকারে বের করে দিচ্ছে। ক্লিয়ার তো? যখন বেরিয়ে দিচ্ছে তাকে তখন আমরা বলবো কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলে থাকবো। ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে বলছে দেখো কে আলফা এবং কে বিটার চূড়ার উৎপত্তির ব্যাখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো পরমাণুর অভ্যন্তরীণ কক্ষপথের ইলেকট্রন সাধারণত বলছে কি যে স্থানান্তরের উপর ভিত্তি করে
এই যে চূড়াগুলো আছে সেগুলোকে ডিফাইন করা যায়, বা আমরা বলতে পারি যে এই রেখাগুলো যেগুলো আছে সেই রেখা পটিগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। যেরকম যদি বলি কে আলফার উৎপত্তি কখন হবে, যখন কোনো ধরো তীব্র ইলেকট্রন কি করছে, তীব্র গতির ইলেকট্রন লক্ষ্যবস্তু কে কক্ষপথ যেটা আছে সেই কে কক্ষপথের লক্ষ্যবস্তুর যখন ধরো হিট করবে, হ্যাঁ, বা কক্ষপথ থেকে যখন বেরিয়ে যাচ্ছে, মানে বের করে দিচ্ছে, তখন কি হবে, ওই শূন্যস্থান পূরণ করার জন্য কি হবে, অন্য যে কক্ষপথ আছে কে করে এল কক্ষপথ থেকে কি হচ্ছে, একটি ইলেকট্রন কি করছে কক্ষপথে নেমে আসছে। এই যে নেমে আসছে, তবে সেক্ষেত্রে যে এক রকমের এক্সপ্রেশন নির্গত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি কে আলফা। ক্লিয়ার হলো? আর এখানে কি বলছে যে কে বিটা জোড়া বলে ও ই করবো, মানে একই রকম কে বিটাটা কি হবে দেখো, যদি কে কক্ষপথের ওই শূন্যস্থান পূরণ করার জন্য এখন কি হবে বলতো, তারাও এর আগেরটা যে আমরা কে যেটা ই কে মানে সমীকরণ অনেক সময় ব্যাখ্যা করব, তোমাদের বইতেও পেয়ে যাবে এই ব্যাখ্যাটা আমরা ই কে দ্বারা অনেক সময় প্রকাশ করি। এই ই কেটা কি হয় বলতো, দুটো কক্ষের মধ্যে পার্থক্য, অর্থাৎ আমরা বলতে পারি যে ই অফ এল মাইনাস ই অফ কে যেটা আছে সেটা হবে, অর্থাৎ এই যে শক্তি যেটা হবে ই কে যে শক্তিটা হবে, ধরো এটা আমরা করে দিলাম, এটা ই কে ড্যাশ করে দিলাম, এই শক্তিটা হচ্ছে এই ফর্মেটে কিন্তু আমাদের বেরোতে হবে। আর বিটার ক্ষেত্রে কি হবে বলতো, এটা হচ্ছে ই, আমরা যদি বলি যে কে অফ বিটা বলছে তাই তো, তাহলে মানে এটা একটা বিটা আলফা বলতে, এটা বিটা বলতে কে অফ বিটা, এটা আমাদের আলটিমেটলি আসবে কি ই অফ, মানে ই অফ এম কক্ষপথ থেকে আমাদের আসছে কত এম কক্ষপথে আসছে। এটা হচ্ছে সেই গাণিতিক যে সমীকরণটা আছে ওটা কত শক্তির পার্থক্য আছে সেটা ব্যাখ্যা করব। তো এই ক্ষেত্রে বলবো যে যদি কে কক্ষপথে, হ্যাঁ, কে কক্ষপথের ওই শূন্যস্থান পূরণ করার জন্য এম কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন কে কক্ষপথে ঝাঁপিয়ে পড়ে বা লাফিয়ে পড়ছে, মানে এই ক্ষেত্রে কে কক্ষপথে এম কক্ষপথের ইলেকট্রন যখন ঝাঁপিয়ে পড়বে, তখন যে আমরা যেরকম একটা উচ্চ শক্তির একটা বই নিষ্কাশন হচ্ছে বা এক্সপ্রেশন বের হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা তখন কে বিটার ফর্মেশনটা দেখতে পাবো। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের এই ক্ষেত্রে। তাহলে এল থেকে কি আসবে কে, এল থেকে কে তে এলে পরে কে আলফা হবে, এটা মনে রাখবা। আর এম থেকে যখন কে তে আসবে তখন সেটা আমরা বলবো কি কে বিটা বলে দেবো। এই তো গেল বিষয়। আচ্ছা, এরপরে আসছে আমরা নেক্সটে এলইডি তৈরিতে জিই বা এসআই ব্যবহার করা যায় না কেন, এর পরে হচ্ছে ভিআই বৈশিষ্ট্য লেখা অঙ্কন করো। ভিআই বৈশিষ্ট্য এর আগের দুটো কিন্তু আমরা অঙ্কন করেছিলাম, তুমি আগের সেটটা দেখো, আগের সেটটাতে কিন্তু আমি ভিআই বৈশিষ্ট্যটা লিখে দিয়েছিলাম, হ্যাঁ, ওটা দেখে নেবা প্রথম সেটটাতে। আর এলইডির ক্ষেত্রে দেখো জিই বা মানে সিজিয়াম বলো বা সিলিকন কি বলছে যে ব্যবহার না করার কারণ কি, দেখো জার্মেনিয়াম, সিজিয়াম কেন বলি, জার্মেনিয়াম বলা হয় জিকে, তো জার্মেনিয়াম বা সিলিকন হলো কি বলতো এক রকমের আমরা বলতে পারি যে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ তৈরি করে, ঠিক আছে, ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বা সেমি কন্ডাক্টর আমরা বলতে পারি, অর্ধ পরিবাহী সেমি কন্ডাক্টর, সেটা কি ইন গ্যাপ সেমি কন্ডাক্টর বলতে পারি। তো এগুলোতে যখন কি হয় বলতো, যখন ইলেকট্রন এবং বলতে পারি যে ওই যে ইলেকট্রন হোল যেটা আছে সেটা পুনর্মিলিত হচ্ছে, যেটা রিকম্বাইন হচ্ছে, তো রিকম্বাইনের সময় কি হচ্ছে, তখন শক্তির যে ম্যাক্সিমাম যে পার্টটা আছে সেটা কি হচ্ছে তাপ শক্তি আকারে বেরিয়ে যাচ্ছে, মানে হিটে কনভার্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে বলতো, কোনো রকম দৃশ্যমান যে আলো সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। তো অন্যদিকে দেখো এলইডির ক্ষেত্রে যদি ডাইরেক্ট বলতে পারি যে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের কথা যদি বলি, যেমন সেমি কন্ডাক্টর যেটা আছে জি এ, তারপরে এস থাকবে, তারপরে পি থাকবে, মানে ব্যাপারটা যে পদার্থগুলো কি থাকবে, জি এ থাকবে, এস থাকবে, পি, এই যে ব্যাপারটা মানে এই ক্ষেত্রে প্রয়োজন হবে যেখানে শক্তি সরাসরি আলো হিসেবে নির্গত হয়ে যাবে, মানে এখানে তাপ না, সেক্ষেত্রে আলো হিসেবে নির্গত হতে পারে। আর এখানে তোমাদের যে বললাম যে ভি আই যে চিত্রটা, এটা দেখো আগের সেটে আমি করে দিয়েছি, এই প্রশ্নটা সলভ করে দিয়েছি, তো অবশ্যই সেটা খেয়াল করবে, দেখবে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, 212 সংখ্যাটির তুলনামূলক সংখ্যাটি নির্ণয় করেছে, কি বলছে তুল্য দিক সংখ্যাটি, মানে কি বুলিয়ান অ্যালজেব্রার যে প্রসেস সেটা আমাদের এখানে করতে হবে। দেখো অ্যান্ড গেট তৈরিতে দুটি নর গেটকে নট হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তাই না, যেখানে ইনপুট দুটিকে শর্ট করতে পারি এবং ইনপুট এ, দেখো এখানে মিনিমাম দুটো ইনপুট করতে পারি, ইনপুট এ ইনপুট বি, তাই না। এরপর এই যে দেখো দুটো ইনপুট এ এবং বি আছে, সেটা কিন্তু আলটিমেটলি আমি নর গেটের আউটপুট হিসেবে ব্যবহার করবো, যেটা আমরা ডি মর্গানের তত্ত্ব অনুসারে করতে পারি। যেরকম এক্ষেত্রে কি হয়, দেখো এ প্লাস বি যে বারটা যায় না, এ প্লাস বি যে বারটা, এ প্লাস বি বার, এটা হচ্ছে কি আলটিমেটলি ডি মর্গান সূত্রের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এ বার বি আকারে আমরা লিখতে পারি। তো এটাই হচ্ছে অ্যান্ড গেট তৈরির আমরা কার্যকরী ব্যাখ্যা বলতে পারি। আর এই যে দেখো 212 যেটা আছে বাইনারি ফরমেশনটা কি হবে আমাদের, এটা করতে হবে। দেখো 212 বাইনারি ফরমেশনটা যদি আমরা ভাঙি, তাহলে এই ক্ষেত্রে ভাঙলে পরে আমাদের টোটালটা কি করতে হবে, লসাগু করতে হবে, তাই না। সেই বাচ্চাদের আমাদের লসাগু 212 এভাবে করতে থাকবো, তো 2 দিয়ে দিলে পরে আমাদের কি থাকছে, তো এটা টোটালটা সলিউশনটা এরকম আসবে। দেখো 111010, তারপরে 2 দিয়ে করলে পরে আবার 1 অবশিষ্ট, অর্থাৎ 100 থাকবে।
1002 আর লাস্ট হচ্ছে বুলিয়ানের যে কি বলবো সেই দুইটা আমরা এক্ষেত্রে দিয়ে দেবো বাস। এটা প্রথমত লসাগু করবে, দেখবে এরকম একটা মান পেয়ে যাবে। এটা বড় একদম খুবই সোজা একটা প্রসেস। এরপরে দেখো লাস্ট প্রশ্ন আছে আমাদের, কম্পাঙ্ক বিরূপণ কি? বিস্তার বিরূপণ ও কম্পাঙ্ক বিরূপণের মধ্যে পার্থক্য আমাদের লিখতে বলছে। তো কম্পাঙ্ক বিরূপণ, তো যখন কোনো উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের কম্পাঙ্ককে কী করছে, যে উচ্চ কম্পাঙ্কের বাহক যখন নিম্ন কম্পাঙ্কের তত্ত্ব সংকেত বা মডুলেটিংয়ের সংকেত অনুযায়ী কী হচ্ছে পরিবর্তন হবে, তার মানে উচ্চটা কী হচ্ছে নিম্ন কম্পাঙ্কের তত্ত্ব বা সংকেত বা মডুলেটিং সংকেত অনুযায়ী কী হচ্ছে চেঞ্জ হতে থাকবে, তখন তাকে আমরা বলবো কম্পাঙ্ক বিরূপণ, বা আমরা অনেক সময় কিন্তু এফএমও বলে থাকি। এফএম বলতে কী বলতো ফ্রিকোয়েন্সি মডুলেশন। কি এফএম বলতে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবার এখানে একটা বিরূপণ এবং কম্পাঙ্ক বিরূপণের মধ্যে পার্থক্য, এখানে আমাদের মেনলি এম ও এম এর মধ্যে বলতে পারি যে দেখো পার্থক্য বলতে পারি, দেখো প্রথমত বলবে তরঙ্গর বিস্তার পরিবর্তিত হয়, কম্পাঙ্ক স্থির থাকবে, এটা হচ্ছে এম এর ক্ষেত্রে হবে। আর 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 হচ্ছে পরেরটা যে বলছে যেটা এফএম অর্থাৎ ফ্রিকোয়েন্সি মডুলেশন, অর্থাৎ আমরা বলতে পারি যে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে কী হবে, তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হবে কিন্তু বিস্তার স্থির থাকবে। তার মানে কী দাঁড়াচ্ছে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, দেখো একটা হচ্ছে বিস্তার বিরূপণ, বিস্তার বিরূপণ মানে অ্যাম্পলিটিউড যেটা আছে অ্যাম্পলিটিউড মডুলি বলতে বিস্তার বিরূপণ, সেটাতে কী হচ্ছে তরঙ্গের বিস্তার পরিবর্তিত হবে, কম্পাঙ্ক স্থির থাকবে। আর বলতে পারি যে কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রে কী হচ্ছে যে তরঙ্গের কম্পাঙ্ক পরিবর্তিত হবে কিংবা বিস্তার স্থির থাকবে, এটা গেল। আর এম নয়েজ বা বলতে পারি যে এম এর ক্ষেত্রে যেটা বলতে পারি, অর্থাৎ এটাকে কী বলা হয় বিস্তার বিরূপণ, যেটা অ্যাম্পলিটিউড বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে নয়েজ বা গলযোগ কিন্তু বেশি হতে থাকবে। আর এফএম এর ক্ষেত্রে কী হবে নয়েজ কম হবে এবং শব্দের যে গুণমান সেটাও কিন্তু ভালো থাকবে। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে দেখো, টিভি সংকেত 300 mH/2 বেশি কম্পাঙ্কের তরঙ্গ সম্প্রচারের জন্য আকাশ তরঙ্গ ব্যবহার করা হয় না কেন? এক্ষেত্রে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? আচ্ছা, আমি ভেবেছিলাম হয়তো এটা অঙ্ক দিয়েছে, অঙ্ক তো না। দেখো কারণ কি বলতো 300 mH মানে মেগাহার্জের যদি এর বেশি কম্পাঙ্ক তরঙ্গ কী হয়, আমাদের দেখো বায়ুমণ্ডল অনেকগুলো স্তর থাকে, একটা বলতে পারি যে টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপরে আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে আছে তার মধ্যে আয়োনোস্ফিয়ার বলে একটা পার্ট রয়েছে। সেই আয়োনোস্ফিয়ার দ্বারা কী হয়, এই যে কম্পাঙ্কের তরঙ্গগুলো রয়েছে সেই আয়োনোস্ফিয়ার দ্বারা কী হচ্ছে তরঙ্গগুলো প্রতিফলিত না হয়ে কী করছে তাকে ভেদ করে চলে যাচ্ছে, মানে কি আয়োনোস্ফিয়ার তো বাধা দিবে কিন্তু আয়োনোস্ফিয়ার বাধা দিচ্ছে না, আয়োনোস্ফিয়ার ভেদ করে কী হচ্ছে সেই কম্পাঙ্কগুলো মহাকাশে চলে যাচ্ছে। তাই আকাশ তরঙ্গের মাধ্যমে এই সংকেত পাঠানো কিন্তু সম্ভব হবে না, কেন তরঙ্গটাতে ভেদ করে চলে যাচ্ছে, তো এটা তো রিটার্নের কিছু থাকছে না, তো এই ক্ষেত্রে তার জন্য আমরা তরঙ্গ কী হবে এই সংকেতের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। আচ্ছা, নেক্সটে বলছে যে এক্ষেত্রে কোন তরঙ্গ ব্যবহার করা হয়, তো ব্যবহৃত তরঙ্গ এক্ষেত্রে দেশ তরঙ্গ, যেটা স্পেস ওয়েভ বলা হয়, এটা কি স্পেস ওয়েভ বা স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা যে ওয়েভটা রয়েছে, অর্থাৎ স্পেস ওয়েভও ব্যবহার করতে পারি বা স্যাটেলাইট কমিউনিকেশন যেটা রয়েছে সেটাকেও ব্যবহার করতে পারি বা স্পেস ওয়েভ যেটা আছে সেটাকেও ব্যবহার করতে পারি। তো এইভাবেই কিন্তু আমাদের সেকশন কি বলবো এটা বি কমপ্লিট হলো। এবার সেকশন সি রয়েছে, লেন্স নির্মাতার সূত্রটি প্রমাণ করো। আচ্ছা, এটা লেন্স নির্মাতার সূত্রটা দেখো আমরা যে মেনলি প্রমাণ করি না, একটা দেখবা সূত্র রয়েছে μ2 বাই v1 মাইনাস μ1 বাই ইউ, তারপরে সেটাকে আমরা লিখবো যে μ2 মাইনাস μ1 ডিভাইড বাই r1, এই যে সূত্রটা সেটাই কিন্তু লেন্স নির্মাতার সূত্র। সেক্ষেত্রে প্রথম তল হতে পারে, প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে একরকম হবে এবং দ্বিতীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে একরকম হবে, যেটা μ2 মাইনাস ভি এই ফর্মেটা আমরা করতে পারি। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তোমরা এগুলো ভিডিও পজ করে লিখে নিতে পারো। তো আমি হালকা হালকা ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো এগুলো সব বইয়ের প্রশ্ন, বইতে পেয়েই যাবা, তো আমরা খুব তাড়াতাড়ি সলভ করব। তো দুটো কিন্তু বললাম, একটা কি বলতো যে μ2 এর আগের দিন একটা অঙ্ক করেছিলাম, এরপর রিলেটেড কিন্তু ম্যাথমেটিক্সে দেয় μ2 বাই v1 ডিভাইডেড বাই আমরা কি বললাম প্রথমত μ1 বাই ইউ, এটা একটা গেল, এটা হচ্ছে প্রথম তলের ক্ষেত্রে প্রতিসরণটা হবে যেটা হচ্ছে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আমরা বলতে পারি কীরকম যে r1 দিয়ে আমরা রিপ্রেজেন্টেশনটা করবো, হয়ে গেল এটা গেল প্রথম তলের ক্ষেত্রে। আচ্ছা, এটা 1 হবে, এটা 1 হবে, এটা প্রথম তল ফার্স্ট তল। এবার সেকেন্ড তলের ক্ষেত্রে কী হবে, দেখো সেকেন্ড তলের ক্ষেত্রে আমরা একটা পাবো, সেটা হচ্ছে μ1 বাই পাবো হচ্ছে কি v1 মাইনাস কী পাবো বলো তো ভি দিয়ে লিখবো μ2 ডিভাইডেড বাই লিখবো কীরকম আমরা v1, আর এই টোটালটাকে আমরা কিন্তু লিখতে পারি যে μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই লিখবো আর। এই যে দুটো সমীকরণ গেল, এই সমীকরণ বেস করে কিন্তু আমাদের আর একটু এগোতে হবে। তো লেন্স নির্মাতার সূত্র তো এটা গেল, আর এর সঙ্গে একটা অঙ্ক দিয়ে রেখেছে। আচ্ছা, এখন লেন্স থেকে 20 সেমি তারপরে ফোকাস দূরত্ব নির্ণয় করো। আচ্ছা,
এরপরে আচ্ছা এই দুটোকে আমাদের কিন্তু কম্বাইন করতে হবে, কি বলো তো, এই যে সূত্রটা আছে, এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্রকে কম্বাইন করে আমাদের একটা রেজাল্টেন আসবে। সেই রেজাল্টেনে কিন্তু আমরা বলতে পারি কীরকম, যদি বিয়োগ টিয়োগ করি আমাদের টোটালটা কেটে কুটে যাবে, কেটে কুটে যাওয়ার পরে দেখো 1/v মাইনাস 1/u বলে একটা পার্ট পাবো। আমি একটু শর্টকাটে করছি, তোমরা বইতে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও জাস্ট রিভিশনের জন্য। μ2 মাইনাস μ1, আর এদিকে পাবো কি বলো তো 1/r1 মাইনাস 1/r2। বাস এটাকে আরও একটু ক্যালকুলেশন করলে আমরা কী পাবো বলো তো, আরও কয়টা স্টেপ করতে হবে, এবং আলটিমেটলি 1/ap কষ্ট পাবো কে বলো তো আমরা মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এটা বই থেকে দেখবে বা তোমরা যে পড়ছো সেখানে দেখবা যে ডিটেলস ব্যাখ্যা করা আছে, আমি একটু শর্টকাটে করলাম, তো অবশ্যই বইটাকে প্রিফার করবে। আচ্ছা μ2/μ1 যেটা আছে এটাকে কিন্তু আমাদের আবার ধরতে লাগে একটা নতুন কনস্ট্যান্ট মিউ প্রতিসরাঙ্ক দিয়ে। তো এই তো গেল বিষয়। এবার আসছে নেক্সটের একটা অঙ্ক রয়েছে, তো সেই অঙ্কটা আমরা অবশ্যই করব। ইজি একটা ম্যাথামেটিক্স, 1/v কস্ট লিখবো যে 1/v, তারপরে দেখো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এই ফর্মুলাতে জাস্ট মানগুলো বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা বসাতে পারি 1/v লিখে দিলাম, 1/u এর মান কত আছে দেখো আমাদের বইতে কোশ্চেনে দেওয়া আছে -1/-20, আর এফ এর মানটা দেওয়া আছে কত আমাদের, এফ দেওয়া আছে 1/15। বাস এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে চলো করে দিচ্ছি সিম্পল একটা ক্যালকুলেশন, 1/v লিখলাম, আর এটা 1/15, তারপরে এদিকে চলে আসলে 1/, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা ওইদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, 20 হয়ে গেল। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 15 আর 20 লসাগু করলে আমাদের 60 হবে, 60-এর মধ্যে যাবে হচ্ছে 4 বার, আর যাবে হচ্ছে 3 বার, মানে 1/60, এটা হচ্ছে 1/v এর মান। তাহলে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে 60 সেমি। বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল 60 সেমি। ওকে, তো যদি দর্পণটি না থাকতো তবে প্রতিবিম্ব কী হতো বলো তো 20 সেমি দূরে গঠিত হতো। বাস এটা লাস্ট ল্যাঙ্গুয়েজ লিখে দিতে পারো এর সাথে। আচ্ছা এটা হয়ে গেল। তারপরে এর অথবাতে বলছে যে এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্স একটি বস্তুর এম গুণ বিবর্তিত প্রতিবিম্ব পর্দায় গঠন করে, পর্দা থেকে বস্তুর উত্তর ডি হলে পারে প্রমাণ করে যে এফ ইকুয়ালস টু md ডিভাইড বাই m+1 হোল স্কোয়ার। আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা 60 ডিগ্রি প্রতিসরক কোণ এবং 1.6 প্রতিসরাঙ্কের একটি কাচের প্রিজমকে জলে μ1.33 নিয়োজিত করলে ন্যূনতম চ্যুতি কোণ কত হবে সেটাও বের করতে হবে। আচ্ছা এই দুটো প্রশ্নের মধ্যে থাকছে, তো মুছে নেই আগে তারপরে করি। এরপরে আমরা প্রমাণটা করব, খুব ইজি হতেই করবো প্রমাণটা। দেখো এফ ইকুয়ালস ঠিক বলছে যে md/1 প্লাস এফ ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে md/1 না m+1 এর কী বলেছে যে হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে লাগবে তো, তাই না? এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা জানি যে ভি কস্ট কি, আমরা কি জানি যে ডি, যদি পর্দা এবং বস্তুর দূরত্ব যদি আমরা ধরে নিই ডি, তাহলে ডি কস্ট কি বলতে পারি যে v+u। তো ডি কস্ট বলতে পারি v+u, এই একটা ফর্ম পেলাম। তো এটা লেখার পরে দেখো বিবর্ধন যেটা আমরা পাই, যে বিবর্ধন সেটাকে আমরা এম দ্বারা ডিফাইন করতে পারি। এম দ্বারা ডিফাইন করার পর আমরা সেটা লিখতে পারি কীরকম, যে এম ইকুয়ালস লিখতে পারি কীরকম v/u, এটা আমরা লিখবো। আর এই যে এখান থেকে আলটিমেটলি ভি কস্ট আমরা কী পাচ্ছি, এম ইউ পাচ্ছি। ওকে নো প্রবলেম। তো সুতরাং আমরা বলতে পারি দেখো এম ইউ প্লাস লিখবো কি বলো তো, এম ইউ প্লাস লিখবো হচ্ছে কি, যে ইউ যেটা আছে এটাই কিন্তু আলটিমেটলি ডি ফর্মেশনটা পাচ্ছি। আচ্ছা গেল। তো এখান থেকে ইউ এর মানটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দেখো ইউ কমন নিলে পরে আমাদের কি থাকছে, যে 1 + m থাকছে, এদিকে থাকছে ডি, তাহলে ইউ ইকুয়ালস থাকছে d/1 + m। বাস এটা লিখে ফেললাম। এবার বাকিটা আমরা যদি বলি যে এখান থেকে ভি এর মানটা কী পাবো, তো ভি এর আমরা সিমিলার ওইতে ভি এর মানটাও কিন্তু বের করতে পারবো। দেখো ভি ইকুয়ালস টু এম ইউ একটা ফর্মেশন আছে, তো ভি ইকুয়ালস আমরা দেখতে পাবো কি md প্লাস পাবো 1 + m। আচ্ছা এই ফর্মটা কিন্তু আমরা ভি এর মানটা পেলাম। এবার লেন্সের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে 1/v প্লাস 1/u যেটা আছে 1/f হয়ে যায়, এটা লেন্সের সূত্র অনুযায়ী হয়। তো এই ক্ষেত্রে যে মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এই ভি এবং ইউর জায়গায় মানটা বসালে কিন্তু আলটিমেটলি আমরা একটা সলিউশন পাবো, এফ ইকুয়ালস টু md ডিভাইডেড বাই কী পাবো m+1 এর হোল স্কোয়ার। বাস এই যে মান দুটো আছে ইউ এবং ভি এখানে বসাও, এটা চলে আসবে। তো এটাই কিন্তু আমাদের প্রুভ করতে বলছে। তো অবশ্যই বাকি স্টেপগুলো নিজে করো, এই দুটো কিন্তু পার্টগুলো এই যে ইউ এবং ভির জায়গায় বসাই দেবে, বাস এটা চলে আসবে, হয়ে গেল। এইবার আমাদের নেক্সট একটা অঙ্ক রয়েছে। দেখো আমাদের এই ক্ষেত্রে অঙ্কেতে বলছে, তো আমাদের মিউ হচ্ছে কি সাইন এ প্লাস ডেল্টা এম হয়, আর কি হয় সাইন a/2 হয়। তো সেই ফর্মুলার থেকে আমরা করব। তো চলো একেবারে শর্টকাটে করি, ওয়ান লাইনার অ্যান্সার করলে আমাদের কী দাঁড়াবে, দেখো এখানে দুটো সিস্টেম, একটা কি হচ্ছে
না, প্রথমত আমাদের ফর্মুলা লিখতে হবে, না লিখলেও আবার একটা প্রবলেম। ডেল এম যেটা হয় আমরা জানি যে 2 অফ আই মাইনাস কী হয় বলো তো, এ বলে একটা পার্ট হয়, আমরা এর আগে চ্যাপ্টার অ্যানালিসিসে বলেছিলাম। তো আর মিউও কিন্তু একটা বিষয় আমরা জানি, একটু জানা দরকার, সেটা হচ্ছে সাইন হয় এ প্লাস ডেল এম যেটা হয় ডিভাইডেড বাই কী হয়, যে সাইন অফ এ প্লাস ডেল এম, আর সাইন এ বাই 2 হয়, সাইন এ বাই 2 হয়ে যায়। বাস এটা কিন্তু আমরা সেই ফর্মুলা জানি। তো একদম ওয়ান লাইনের অ্যান্সার লিখবো, সেটা হচ্ছে কি মিউ জি, মানে ওয়াটার থেকে গ্যাস বা গ্যাসিয়াস মাধ্যম বা গ্লাসের ক্ষেত্রে আমরা বলতে পারি। দেখো এক্ষেত্রে বলতে পারি মিউ জি ডিভাইডেড বাই বলবো যে মিউ ডাব্লু। তো মান আছে কত, একটার মান দেওয়া আছে এখানে 1 কত দেওয়া আছে, 1.33 আছে, আর একটা 1.6, তাহলে 1.6 ডিভাইডেড বাই 1.33। তো এটাই আমাদের করতে হবে, আর কিছু না। আচ্ছা, অর্থাৎ মিউ ডাব্লু জি পেয়ে গেলাম। তো এই দুটোর মান এখন যদি আমরা বসাই, তাহলে পরে ন্যূনতম চ্যুতিকোণ আমাদের বেরিয়ে যাবে, তাই তো? তো এটা ক্যালকুলেশন করতে হবে, তো করে নিও, ক্যালকুলেশন সিম্পল। তারপর চলে আসছে নেক্সট প্রশ্ন। এনপিএন ট্রানজিস্টরের সিই সংযোগের জন্য ইনপুট বৈশিষ্ট্য লেখো এবং আউটপুট বৈশিষ্ট্য লেখো, ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। আচ্ছা, একটি ট্রানজিস্টরের আলফা ইকুয়ালস 0.98, ভূমি প্রবাহ মাত্রা 0.2 মেগা অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে সংগ্রহ প্রবাহমাত্রা কত হবে? দেখো এনপিএন ট্রানজিস্টরের সি যেটা আছে, এটা কিন্তু আমি আগের সেটে সলভ করে দিয়েছি। হ্যাঁ, তো আগের সেটটা অর্থাৎ সেট নাম্বার 1-এ, এসসি 1-এ পেয়ে যাবা, সেট নাম্বার 1 বা এসসি 1-এ, ওটা করে নিও। তো আমি নেক্সট যেটা অঙ্ক আছে, যে আলফার মান দিয়েছে 0.98 আর ভূমি প্রবাহমাত্রা 0.2, এটা আমরা করব। তো আমরা এটা কোশ্চেন নাম্বার কত আছে 12-র ক্ষেত্রে এই যে অঙ্ক যেটা আছে, আলফা কত আছে 0.098। আচ্ছা, আর বিটা প্রবাহ মাত্রা যেটা আছে, সেই প্রবাহ মাত্রা আমাদের মানটা, যাই হোক আমরা ডাইরেক্ট বিটার যে ফর্মুলা জানি, দেখো আমরা জানি যে আলফা ডিভাইডেড বাই কী হয় 1 মাইনাস আলফা, তাই তো? এখানে 0.98 বসিয়ে দাও, আর নিচে 1 মাইনাস 0.98 বসিয়ে দাও, হলো? আচ্ছা, এটা বসিয়ে দিলাম। এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের একটা মান বেরোবে, সেটা কত বলো তো? দেখো এখানে 0.98 আসছে, এখানে আসছে 0.02 আসছে, তো বিয়োগ করলে পরে আলটিমেটলি আমাদের কত আসবে, 49 চলে এলো। আচ্ছা, হয়ে গেল 49-এর পরে এখানে আমরা ডেল বির মান কিন্তু আমাদের দেওয়া আছে কোশ্চেনে, ডেল আইবি। হ্যাঁ, এটার মান দেওয়া আছে 0. কত আছে, এটা 0.2 দেওয়া আছে, তাই তো? 0.2 MA, তাই না? আচ্ছা, গেল। এরপর আমরা সিম্পল একটা ফর্মুলা ব্যবহার করে দেবো, আইসি। তো আইসিটা কী হয়, এখানে লিখলাম আইসি যেটা হয়, সেই আইসিটা আমরা কি জানি, যে বিটা ইন্টু লিখবো হচ্ছে কি ডেল অফ আইবি, এটা ডেল অফ আইসি হয়। তো এই ক্ষেত্রে দুটোকে জাস্ট গুণ করে দাও, 49 মাল্টিপল অফ 0.02। তো ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, দেখো 9 পয়েন্ট সামথিং আসবে। তো 9 পয়েন্ট সামথিং লিখে দেবো, বাস শেষ, 9.8 বেরোবে। এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল, এটা কিন্তু MA হয়ে গেল, বাস। এরপরের প্রশ্ন, আচ্ছা কী আছে প্রশ্নতে, অথবা 12-র অথবা প্রশ্ন, 12-র অথবাতে আছে পিএন সংযোগ ডায়োড কীভাবে গঠন করে চিত্র সহ বর্ণনা করো। পিএন সংযোগ ডায়োড, দেখো পিএন সংযোগ ডায়োড কীভাবে অঙ্কন করব, দেখো এটা তারপরে প্রশ্নতে আছে, দেখো যে পিএন সংযোগ একমুখী কারক হিসেবে কীভাবে ব্যবহার করা হয়, তার বর্তচিত্র কার্যনীতি সব ব্যাখ্যা করে ইনপুট এবং আউটপুট তরঙ্গকৃত অঙ্কন করো। তো পিএন সংযোগ আঁকতে পারবে, খুবই ইজি একটা প্রশ্ন, অর্থাৎ পিএন সংযোগ এঁকে নিতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো মেনলি একমুখী কারক কী হচ্ছে, এখানে দুটি ডায়োড এবং একটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হিসেবে কী করতে পারি, আমরা এখানে ব্যবহার করতে পারি, যেটা আমরা বর্তনীর মধ্যে দিতে পারি। দেখো কার্যনীতিতে আমরা যদি মেনলি বলি, দেখো প্রথমত অর্ধচক্র একটি ডায়োড সম্মুখী ঝুঁকে থাকে এবং তড়িৎ প্রবাহ কিন্তু তার মধ্যে চলতে থাকে, তাই না? আর দ্বিতীয় যেটা অর্ধচক্র, মানে দুটো মানে সার্কেল হয়, সেমি সার্কেল হয়, প্রথমটা একটা সেমি সার্কেল, দ্বিতীয়টা একটা সেমি সার্কেল। তো দ্বিতীয় সেমি সার্কেলের জন্য কী হচ্ছে, অন্য একটি ডায়োড যেটা আমরা বলতে পারি যে সম্মুখীর ক্ষেত্রে সেটা কিন্তু ঝোঁকে আসে, তাই না? ফলে এই ক্ষেত্রে কিন্তু আউটপুট সর্বদা একটা দিকেই কিন্তু আলটিমেটলি যাচ্ছে, মানে একদিকে কিন্তু প্রবাহমাত্রা হচ্ছে। আচ্ছা, তো আমাদের এই সেটটা আলটিমেটলি কমপ্লিট হলো। এরপরে আমরা সেট নাম্বার 3 সলভ করে শুরু করে দেবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর মন দিয়ে পড়াশোনা করো, টার্গেট রাখো একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট তৈরি করার। ওকে, খুব ভালো থেকো।